ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তার সঙ্গেই আছে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমরাও প্রশ্নের উত্তরটা ইংলিশ ভার্সনে পেয়ে যাবে। এই প্রশ্নটা আবারও বলছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে প্রথমে আমি একবার কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করে নিই। তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের। কম্পালসারি পেপার প্রত্যেককে পরীক্ষা দিতে হবে এবং দুটো মডিউল থাকে তোমাদের, মডিউল 1 এবং মডিউল 2। এখান থেকে কোনো ছোট প্রশ্ন থাকে না, এক একটা মডিউল থেকে এক একটা করে তোমাকে বড় প্রশ্ন অর্থাৎ 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, দুটো 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার, সেখানে প্রশ্নগুলো 15 যোগ 10 বা 10 যোগ 15 বা তোমার 5 যোগ 20 এইভাবে প্রশ্নগুলো পাটেও থাকতে পারে, আবার টানা 25 নম্বরের প্রশ্নও থাকতে পারে। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমে বাংলায় প্রশ্নের উত্তরটা আলোচনা করব, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদেরও ইংলিশে প্রশ্ন উত্তরটা দিয়ে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা আবারও বলছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। আর ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। প্রথমেই দেখো একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা তোমাদের লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণাটি অনেক প্রাচীন। 4th খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের রচনায় প্রথম এই ধারণাটি পাওয়া যায়। পরবর্তীকালে রোমান দার্শনিক পলিবিয়াস এবং সিসেরো, ফরাসি দার্শনিক বোদা আর ইংরেজ দার্শনিক জন লক ও হান্টিংটন প্রমুখ চিন্তাবিদ ও দার্শনিকদের রচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিশেষ আলোচনা লক্ষ্য করা যায়। তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে প্রথম সুসংবদ্ধভাবে তুলে ধরেছিলেন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ হলো সরকারের 3টি বিভাগ স্বতন্ত্র। এবার দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের 3টি বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সম্পূর্ণ স্বাতন্ত্রতা প্রদান করার নীতিকে বোঝায়। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলেও তা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোরভাবে মানা হয় না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ পরস্পর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে। 2 নম্বর হচ্ছে এক বিভাগ অপর কোনো বিভাগের কাজ করবে না, প্রত্যেকটি বিভাগের কাজের ক্ষেত্র থাকবে সম্পূর্ণ আলাদা। 3 নম্বর, এই একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। 4 নম্বর, এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। এবার সাংবিধানিক মর্যাদাটা আলোচনা করব, তার আগে আরও একবার তোমাদের বলে দিই, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার সাংবিধানিক মর্যাদাটা দেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে কঠোরভাবে মানা হয় না। তবে ভারতের সংবিধানে যে ধারাগুলিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুশীলন লক্ষ্য করা যায় সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, সংবিধানের 50 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র সরকারের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করতে চেষ্টা করবে, কিন্তু যেহেতু এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত সেই কারণে এটির প্রয়োগ বাধ্যতামূলক নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, সংবিধানের 53 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে, অর্থাৎ 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসন সম্পর্কিত ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য যে রাষ্ট্রপতি ও রাজ্যপাল উভয়ই দেওয়ানি ও ফৌজদারি দায় থেকে মুক্ত থাকবে। এবার পরের পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট, সংবিধানের 121 এবং 122 নম্বর ধারা অনুযায়ী আইনসভা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের আচরণ নিয়ে আলোচনা করতে পারে না। তারপরে দেখো
4 নম্বর পয়েন্ট, সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করার ক্ষমতা ভোগ করেন। এই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময় বিশেষ প্রয়োজনে পার্লামেন্টের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে আইন জারি করতে পারেন, যা আইনের মতোই কার্যকর হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে 361 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি বা কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তাদের ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এবার নিয়ন্ত্রণ ও ভারসাম্য, পরের পয়েন্ট, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে উদাহরণগুলি আলোচনা করা হলো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় ভারতে কোনো বিভাগ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই কারণে নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা রয়েছে, মানে চেক অ্যান্ড ব্যালেন্স যে পলিসি বা নীতি সেটা আছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি অনুযায়ী রাষ্ট্রের 3টি বিভাগ নির্দিষ্ট সাংবিধানিক বিধান অনুযায়ী পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এবার মূল্যায়ন দেখো, কঠোরভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অবাস্তব এবং সেই কারণে এখনো পর্যন্ত কোনো দেশই এই নীতি সম্পূর্ণরূপে গৃহীত হয়নি। তবে তার অর্থ এই নয় যে বর্তমানে এই নীতির কোনো প্রাসঙ্গিকতা নেই। রাষ্ট্রের বিভাগগুলি স্বৈরাচারিতা রোধ, নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে দক্ষ প্রশাসন তৈরিতে, বিচার বিভাগের সক্রিয়তা রক্ষায় এই নীতির প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে অস্বীকার করা যায় না। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা উত্তরটা দেখে নাও। তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যারা পারচেস করতে চাইছো যোগাযোগ করতে পারো। তোমরা সম্পূর্ণ নোটসটা দেখে নাও, অর্থাৎ প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, দেখো তোমরা। আর তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও।